চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। সকাল থেকে পুরো আদালত চত্বর এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর আসামিদেরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। রিমান্ড আবেদন মঞ্জুর করার পর আদালত ভবনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন অন্যান্য সাধারণ আইনজীবীরা। এই সময় তারা হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশি, কোনো মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই। একটি গোষ্ঠী এসব বলে তাদের স্বার্থ হাসিল করতে চায়। সকালে কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় জামাতের আমির আরও বলেন, জীবন দেব তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কোনো আগ্রাসীর হাতে তুলে দেব না। এদিকে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে জামাতের আমির আরও বলেন, নির্বাচনের সংস্কারের গতি বাড়ান, সেই সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিন। এতে আপনাদের কোনো এজেন্ডা থাকবে না। যুবকদের রক্তের বিনিময়ে তাদের হাত ধরে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই যুবকদের নিয়ে একটি নতুন সরকার গঠন করতে চাই। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। দেখেছেন, ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। ডক্টর ইউনূসের তো কোনো দল নেই, একা একটি লোক তার পক্ষে দেশটি চাল বদলানো সম্ভব নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভালো নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে নাগরিক ঐক্যের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় সদর উপজেলা নাগরিক ঐক্যের সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্য গাজীপুর মহানগর আহ্বায়ক ডাক্তার রাশিদুল হাসান রানা। পার্টি নাই, একা একটা লোক আর কয়েকটা লোককে সাথে নিয়ে দেশের অবস্থা বদলে ফেলতে পারবে, তা তো পারবে না। অতএব আমরা বলছি যত তাড়াতাড়ি হোক নির্বাচন দেন, একটা ভালো নির্বাচন, ওই শেখ হাসিনার মতো ডাকাতের নির্বাচন না, রাতের বেলা ভোট কেটে নেওয়ার নির্বাচন না, আপনারা ভোট দিতে গিয়ে দেখবেন ভোট দেওয়া হয়ে গেছে, ওই নির্বাচন না। এমন ভোট হতে হবে যেই ভোট সবাই দিতে পারে। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম স্বাগত হোসেন বলেছেন, ভারতের অপপ্রচারের কোনো ক্ষতি নেই, দেশে চিকিৎসা বাজার সবই আছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক ভারতে যায়। এই খাত থেকে অর্থনৈতিকভাবে ভারত বিশাল লাভবান হয়। বাংলাদেশিদের চিকিৎসা না করলে যাবে না। দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সকল ধর্মের মানুষ বসবাস করছে। কোনো উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। আমাদের বিরুদ্ধে এই ধরনের প্রপাগান্ডা হবে, তখন আমাদের দেশের লোক কম যাবে। আমাদের তো কোনো ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসাও আছে, আমাদের এখানে বাজারও আছে, সবই আছে। এখন এটা তাদের ব্যাপার, তাদের কলকাতা হোটেল চলছে না, অনেক কিছু চলছে না, জেলা বাংলাদেশ শুরু করেছিল। পঞ্চগড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার 751 নম্বর এর 8 ও 9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়া জেলার উপজেলার
দেবনগর ইউনিয়নের দেবনগরের রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে যান। ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরা কারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। এই ঘটনার প্রতিবাদ জানাবে বাংলাদেশ। দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালক সহ 4 জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে বীরগঞ্জ ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 10 মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক সহ 3 জন নিহত হয়েছে। এই সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে একটি নৌকা ডুবির ঘটনায় 2 জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এছাড়া 20 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ 2 জেলে। আর ভোর রাতের দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার 24 জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে যায়। ভোরে ডুবো জ্বরের সাথে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এই সময় 20 জন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও 4 জন নিখোঁজ রয়ে যায়। নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। নাটোর শহরের বন বেলঘরিয়া এলাকায় সুগার মিলের আখবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন পথচারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বন বেলঘরিয়া বাইপাস এলাকায় নাটোর সুগার মিলের আখবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবু হানিফ আলী গুরুতর আহত হন এবং অপর একজন পথচারী নাটোর সদর উপজেলার লোচনগড় গ্রামের রইসুদ্দিনের স্ত্রী জামিলা 50 বছর বয়সে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হানিফ আলীকে মৃত ঘোষণা করেন। ভোলায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন নামের একজন স্কুল ছাত্র নিহত হয়েছে। সকালে সদর উপজেলার পরাণগঞ্জ বাজার সংলগ্ন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইমন বিশ্ব রোড হয়ে ভেদুরিয়া ফেরিঘাট যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথে পরাণগঞ্জ চত্বরে ভেদুরিয়া ফেরিঘাট থেকে আসা একটি আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মরদেহ সুরতহাল ও ময়নার তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলা জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে প্রজাপতি মেলা হয়েছে। প্রজাপতি মেলা উপলক্ষে প্রকৃতি ও প্রজাপতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় জাবি ক্যাম্পাস। অনুষ্ঠান শেষে 2 শিক্ষার্থীকে প্রজাপতি সংরক্ষণে অবদান রাখায় দেওয়া হয় সম্মাননা। আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। রঙের ফোয়ারা ছুটছে সবুজ ক্যাম্পাসে। হেমন্তের বাতাসে ডানা মেলেছে বাহারি রঙের প্রজাপতি। প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় প্রজাপতি মেলার। সকালে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে মেলার 14তম আসর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন মেলা দেখতে। প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী মেলায় শিশু কিশোর দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নতুন প্রশাসন আসার পরে আমরা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি। এখানে মাস্টার প্ল্যান যদি তৈরি হয়ে থাকে, আমরা প্রত্যেকটা জায়গাকে সায়েন্টিফিক পদ্ধতিতে সংরক্ষণ করব। এখন আমাদের প্রকৃতিটা না অনেক বিপর্যয়ের দিকে চলে গেছে।
আমরা জাস্ট এটার গুরুত্বটা বোঝাতে যাচ্ছি। আর এখানে যে আয়োজনগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে শুধুমাত্র মানুষের আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছরই এটা হয় এবং এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে বেশ ভালো একটা উদ্যোগ এবং প্রজাপতির প্রজননের যেই ধারাটা এটা হচ্ছে অব্যাহত থাকে আর কি। প্রজাপতি মেলায় আসি প্রতি বছর, এখানে এসে বিভিন্ন জ্ঞান অর্জন করি, আমার অত্যন্ত ভালো লাগে। এখানে নানা রকম প্রজাপতি ও ফুল দেখেছি, এখানে আমাদের খুব ভালো লেগেছে। জাহাঙ্গীরনগরের এই প্রোগ্রামটা আমি মনে করি যে হচ্ছে পরবর্তী সময়ের জন্য এটা সত্যি খুব হেল্পফুল। মেলায় প্রজাপতি, প্রকৃতি ও প্রাণী সংরক্ষণে সচেতন করা হয় মানুষকে। ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির হাট ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা সহ নানা আয়োজন। একটা রোড ম্যাপ করব এবং এখানে আপনার একটা মাস্টার প্ল্যান হবে। এইভাবে বিশ্বদের সংরক্ষণ করতে পারলে আমাদের প্রজাপতির সংখ্যা বাড়বে, আমরা সবুজের ছোঁয়াতে আরো বেশি থাকতে পারবো। প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবছর বন ও প্রকৃতি বিষয়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমদকে বাটারফ্লাই সম্মাননায় ভূষিত করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। আগামী ৮০ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৬ জেলার সম্মেলন সমাপ্ত করা হবে। একই সময়ের মধ্যে সম্মেলন হবে চট্টগ্রাম মহানগর বিএনপিরও। চট্টগ্রাম নগরীর বিএনপি দলীয় কার্যালয় নাসিমুল ভবনে সাংবাদিকদের তথ্য জানান চট্টগ্রাম বিভাগের সম্মেলন কমিটির প্রধান ও বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি আরও জানান, চট্টগ্রাম মহানগরী সহ প্রতিটি জেলার তৃণমূলের ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যন্ত সর্বস্তরের সম্মেলন হবে। চট্টগ্রাম বিভাগের 10 সাংগঠনিক জেলার মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, কক্সবাজার এই 6টি জেলার সম্মেলনের ধারাবাহিকতায় পরে বাকি 4টি জেলার সম্মেলন হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় টিম গঠন করেছেন বাংলাদেশের 75টি রাজনৈতিক জেলার সম্মেলন বা কাউন্সিল সমাপ্ত করবার জন্য। চট্টগ্রাম নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ডজন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও নগরীর সদরঘাটের কুখ্যাত সন্ত্রাসী রানা গংদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সদরঘাট এলাকার সাতপাড়ার এলাকাবাসী। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী রোজি বেগম, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ মিজান সহ এলাকার আরও অসংখ্য ভুক্তভোগী। এই সময় বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। আজ 6 ডিসেম্বর শেরপুরের শ্রীবর্দী উপজেলার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মিত্র বাহিনীর আক্রমণে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শ্রীবর্দী ছাড়তে বাধ্য হয়। 4 ডিসেম্বর ধানুয়া কামালপুর মিত্র বাহিনীর আক্রমণে হেরে পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবর্দীতে অবস্থান নিলে 11 নম্বর সেক্টরের কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মিত্র বাহিনী প্রবল আক্রমণ করে। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনী শ্রীবর্দী, ভায়াডাঙ্গা, ঝগড়া চর ও কুরুয়াতে ক্যাম্প করে। মিত্রবাহিনীর আক্রমণে তাদের ক্যাম্প ছেড়ে পাক হানাদার বাহিনী 6 ডিসেম্বর ভোরে শ্রীবর্দীর লঙ্গরপাড়া হয়ে শেরপুরের দিকে পিছু হটে। ওই দিনই শ্রীবর্দী সদর ইউনিয়নের আবুয়ারপাড়া গ্রামে গাছের ডালে বীর প্রতীক জহুরুল হক মুন্সি ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিজয়ের পতাকা উত্তোলন করেন। আজ 6 ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। 1971 সালের এই দিনে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এদিন বিকেলে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। যশোরে প্রথম উড়েছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা। লাল বৃত্তের মাঝে ছিল বাংলাদেশের সোনালী মানচিত্র। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স বৃহত্তর যশোর জেলার উপ অধিনায়ক রবিউল আলম বলেন, 71 সালে 3, 4 ও 5 ডিসেম্বর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয়। এই সময় মিত্র বাহিনীও সীমান্ত এলাকা থেকে যশোর সেনানিবাস সহ পাক আর্মিদের বিভিন্ন স্থাপনে বিমান হামলা ও গোলা নিক্ষেপ করে। এক পর্যায়ে পর্যুদস্ত পাক বাহিনী 5 ডিসেম্বর থেকে পলায়ন শুরু করে। যশোর সেনানিবাস ছেড়ে তারা ছিন্ন ভিন্ন হয়ে খুলনার গিলাতলা সেনানিবাসের দিকে পালিয়ে যেতে থাকে। যশোর চৌগাছায় প্রথম যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে পরাস্ত হয়ে পাক হানাদার বাহিনী ক্যান্টনমেন্টে ঢুকে যায়। ক্যান্টনমেন্টের ওখানে মুক্তি বাহিনী
প্রচন্ড আঘাত হানে। সেই আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তারা পালিয়ে যায়। যশোর মুক্ত দিবস 6 ডিসেম্বর আমরা পালন করব এবং যশোরবাসীকে আমরা এই 53 বছর আগে সেই স্মৃতিটা ফিরিয়ে আনতে চাই। 6 ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে এসে মিলিত হয়ে পুষ্পমাল্য অর্পণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় সদর উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা। এর আগে মোমবাতি জ্বালিয়ে শহীদ স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। 1971 সালের 6 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে আখাউড়া মুক্ত হয়। গত কয়েক বছর ধরে দিবসটি সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হয়। প্রদীপ প্রজ্বলন ছাড়াও শুক্রবার উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ডের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। হবিগঞ্জে র্যালি, আলোচনা সভা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন আয়োজিত র্যালি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়। র্যালিটি থানা মোড় প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোমমোহন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শাহজাহান মিহা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরুল হক টিপু। র্যালির আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। র্যালিটি মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। আজ 6 ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। দিবসটি উপলক্ষে আজ সকালে মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এই সময় পুলিশ সুপার মাহমুদা খানম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনা সদস্যদের জন্য নবনির্মিত ভবন সেনা নীড় উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। পরে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনা সদস্য ও তাদের পরিবারের সাথে মত বিনিময় করেন। এর আগে সেনাপ্রধান নবনির্মিত ভবনের সামনে বৃক্ষরোপণ করেন। এই সময় 19 পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সাবেক যুব প্রধান ও এক্সিকিউটিভ সদস্য শামসুজ্জোহা সোহাগের বাড়ি থেকে প্রায় 3 শতাধিক কম্বল উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে মেহেরপুর সদর উপজেলা পান্ডের ঘাট পাড়ায় সোহাগের বসত বাড়ি থেকে গত বছর শীতে বিতরণের জন্য দেয়া এই কম্বলগুলো উদ্ধার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মেহেরপুর সদর থানার একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এই সময় তাদের বাড়ি থেকে বিভিন্ন বস্তাবন্দি অবস্থায় ও বাক্সের ভিতর থেকে প্রায় 3 শতাধিক কম্বল উদ্ধার করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের সাধুর বাজার সংলগ্ন পদ্মা নদীতে অবাধে 8 থেকে 10টি কাটার দিয়ে বালু উত্তোলন করছে বালুদস্যুরা। দিনের বেলায় পদ্মা নদীতে বিভিন্ন স্থানে কাটার রাখেন এবং রাত হলেই বালুদস্যু দিলু খার নেতৃত্বে অবৈধভাবে কাটার ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে। এতে হুমকির মুখে রয়েছে নড়ি ডানতির বাঁধ রক্ষা প্রকল্প। স্থানীয়দের দাবি, অচিরেই প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন নদী পাড়ের বাসিন্দাদের শিকার হতে হবে।
সুরেশ্বর নৌ পুলিশ খুব কাছাকাছি এই অবৈধ বালু উত্তোলন করছে বালুদস্যুরা। এ বিষয়ে নৌ পুলিশ অবহিত করলে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্যকে বিষয়টি অবহিত করলে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান। ঢাকার ধামরাইয়ে উপজেলার পশ্চিম দেপাশাই চরপাড়া গ্রামে সৌদি প্রবাসী সহমুদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত 1টার দিকে 8 থেকে 10 জনের ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। এ সময় লুট করে নেয় 10 ভরি স্বর্ণের গহনা। এ সময় তারা ডাকাতির কাজে ব্যবহৃত একটা শাবল ও একটি কাঁচি ফেলে যায়। এই ঘটনায় ধামরাই থানার উপপরিদর্শক এসআই সাকাউত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোলা শহরের জেলা পরিষদ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাস্টার জাকির হুসাইন। সম্মেলনে ইসমাইল হোসেন মনিরকে জেলা সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক, ইয়াসিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক করে আগামী 2 বছরের জন্য নির্বাচনের মাধ্যমে 35 সদস্য বিশিষ্ট একটা জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে সম্মেলন শেষে ভোলা শহরের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ স্থান শেষ পরিদর্শন করে শোভাযাত্রা করা হয়। রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরিশালের গরু নদীতে মিছিল সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দুপুরে সরকারি গরু নদী কলেজ শহীদ মিনার চত্বরে উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল আওয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন ইসলাম মনির। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি দক্ষিণপাড়া গ্রামে চৌহালি উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার গিয়াসউদ্দিনের বসতঘরে দস্যুতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ থেকে জানা গেছে 2-3 জনের সশস্ত্র দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে গিয়াসউদ্দিন এবং তার স্ত্রী বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে যায়। চৌহালি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা হতে হবে তার কর্মস্থল থেকে। রাষ্ট্র ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই লক্ষ্যে কাজ করছে। দুপুরে যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, পতিত সরকার শেষ মুহূর্তে কল্যাণ ফান্ড শূন্য করে দিয়ে গেছে। তারা 14,000 সাংবাদিককে 50 কোটি টাকা দিয়েছে, কিন্তু প্রকৃত সাংবাদিকরা তা পাননি, অপব্যবহার হয়েছে। ইসকন ইস্যুতে ভারতের কিছু মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা বাসদ আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দেশের সংস্কার ও নির্বাচন নিয়ে কমরেড বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে স্বৈরাচারী আওয়ামী লীগের সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গাজীপুরের বাঘের বাজারে মসজিদের জমি জবরদখল ও নির্মাণ কাজে বাধা প্রদানকারী ভূমিক্ষেপক আশরাফুলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ করেছে মুসল্লি ও এলাকার সর্বস্তরের নাগরিকরা। বাদ জুমা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টর্কি বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আঙিনায় ৫৬তম বার্ষিকী ৪০ প্রহরব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। মন্দিরের পুরোহিত উত্তম চক্রবর্তী জানান, ভোরে শ্রী ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়। নন্দগোপাল সম্প্রদায়, চৈতন্য সম্প্রদায়, শান্তিহরি সম্প্রদায়, দ্বাদশ রাখাল সম্প্রদায়, গোবিন্দ ভক্ত সম্প্রদায় ও শ্যামাদেবী সম্প্রদায় অমৃত নাম সুধা পরিবেশন করবেন। লক্ষ্মীপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ১৪,৫০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিমউদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবির, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে চক্ষু সেবা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সংগঠনের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে পৌর এলাকার সাবিরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের অন্তত ৫০০ জন সেবা নিতে আসেন। সকালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও খালেদ হাসান আজাদের সঞ্চালনায় অতিথি ছিলেন সাবিরা সোবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন রিপন, সদর উপজেলা বিআরডিবির সভাপতি আলী আজম। ময়মনসিংহে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর বিভাগীয় টি-20 খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক AKM শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রকিবুল ইসলাম বাবু ও সাবেক ক্রিকেটার সানওয়ার হোসেন। খেলায় সবুজ দল টসে জিতে ২০ ওভারে ১০৭ রান করে, লাল দল ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রানে জয়ী হয়।